এখানে উপস্থিত আছেন মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের দুজনের উপস্থিতিতে যারা জয়েন করতে চলেছেন তাদের সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটু পরিচয় করিয়ে দিই। শুভেন্দুদার ঠিক ডান দিকে আছে কৌস্তব বাগচি, কংগ্রেসের লিডার, বহুল পরিচিত, আপনারা জানেন, এবং একজন অ্যাডভোকেট, স্বনামধন্য অ্যাডভোকেট। তার ডান পাশে উপস্থিত আছেন মাননীয় শ্রী শঙ্কর ব্যানার্জি মহাশয়, প্রদেশ কংগ্রেসের নেতা, গ্রিভেন্স সেলের চেয়ারম্যান ছিলেন। আমার বাঁ পাশে একজন বিশিষ্টজন, আপনারা সবাই চেনেন, কলকাতার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমিত্র দত্ত। ওনার বাঁ পাশে সিদ্ধার্থ মজুমদার কংগ্রেসের দায়িত্বে ছিলেন, বিভিন্ন দায়িত্ব সামলেছেন। গত লোকসভা নির্বাচনে বর্ধমান থেকে কংগ্রেসের প্রার্থীও ছিলেন, লোকসভা প্রার্থী ছিলেন। এর সাথে সাথে উনি বিভিন্ন এমপির পলিসি থেকে শুরু করে এমনকি খারগেজির অফিসেও উনি অ্যাটাচ ছিলেন। আপনারা ওটা ধরুন, আচ্ছা এদিকে, হ্যাঁ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি 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 জীবতং, জীবতং জীবতং, বিজেপি বিজেপি জীবতং, জীবতং জীবতং, বন্দে মাতরম, বন্দে মাতরম, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। না চিন্তা করো, ওয়েলকাম ওয়েলকাম। भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। এইবার এইবার 400 বার, এইবার 400 বার, এইবার 400 বার, এইবার 400 বার, এইবার 400 বার। ভারত মাতা কি জয়। ধন্যবাদ। কমপ্লিট। আমি শুধু একটা অ্যাডিশন করব সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে। 7 তারিখে একটা জয়েনিং হবে মাননীয় সভাপতি, আমরা সবাই থেকে, সেন্ট্রাল লিডারশিপও কেউ কেউ থাকবে 7ই মার্চ, এবং এটা খুব রিমার্কেবল হবে। এখানে দল ছাড়ার 48 ঘন্টার মধ্যেই কাঙ্ক্ষিত পথে বিজেপিতে যোগদান করলেন তরুণ নেতা কৌস্তব বাগচি, আইনজীবী কৌস্তব বাগচি। এটা তো অনেক কিছু রাজনৈতিক প্যারামিটার রয়েছে, কিন্তু যে কথাটা বলে শুভেন্দু অধিকারী শেষ করলেন, 7ই মার্চ রিমার্কেবল জয়েনিং হবে, কোন জয়েনিংয়ের কথা বললেন। এবং তার থেকেও বড় কথা, আজকে শুভেন্দু সুকান্তর রসায়নটা দেখলেন। যারা শোকল লড়াইয়ের গল্পটা ছড়াচ্ছিলেন তারা আজকে কোথায় থাকবেন। অনেক কিছু আজকে কিন্তু এই বিজেপির যে যোগদান অনুষ্ঠান হলো, কৌস্তব বাগচি যে যোগদান করলেন, তাতে কিন্তু অনেক কিছু, অনেক ঘটনাই সামনে চলে এলো। তার সমস্তটাই ব্যাখ্যা করব, এবং শেষ অবধি কিন্তু অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। তবে বন্ধুরা, বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার আগে যথারীতি একটা ছোট্ট ঘোষণা আপনাদের আমি করে দিই। সেটা হচ্ছে যে জানেন যে আমাদের নতুন হিন্দি চ্যানেল যেটা হয়েছে, সেই চ্যানেল কিন্তু আমরা আজকে লঞ্চ করেছি, প্রিয়বন্ধু ভারত, এবং সেখানে অলরেডি কিন্তু ভিডিও আপলোডিং চালু হয়ে গেছে। আপনারা অনেকেই সেটা সাবস্ক্রাইব করছেন, এবং এই চ্যানেলেই কিন্তু আমরা আমাদের যে ওপিনিয়ন পোল আছে সেটা কিন্তু পাবলিশ করতে শুরু করব। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, নিজেরা সাবস্ক্রাইব করুন, এবং অন্যান্য আপনাদের চেনা পরিচিত যারা রয়েছে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলুন। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলেই কিন্তু আমরা এই চ্যানেলে আমাদের ওপিনিয়ন পোল নিয়ে আসতে শুরু করব। আপনারা ইউটিউবে গিয়ে @প্রিয়বন্ধু ভারত এটা সার্চ করতে পারেন, বা আমাদের ডেসক্রিপশন লিঙ্কে, এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে গেলেও কিন্তু আপনারা সেই চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। যাই হোক, আজকে কিন্তু কৌস্তব বাগচি তিনি কিন্তু যোগদান করলেন বিজেপিতে। এই জায়গাটা কাঙ্ক্ষিতই মনে করা হচ্ছিল, কেননা এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা করতে গেলে যে বিজেপি ছাড়া আর কোনো অল্টারনেটিভ প্ল্যাটফর্ম নেই, সেই জায়গাটা কিন্তু কার্যত এস্টাবলিশ হয়ে গেছে। এবং কৌস্তব বাগচির এই যোগদানটা অনেকটা সিগনিফিক্যান্ট এই কারণে আরও হলো যে দেখুন, এই কিছুদিন আগেই কিন্তু তার এলাকাতে, কলকাতা জুড়ে, সুদূর কুচবিহারে, মালদাতে পোস্টার পড়েছিল যে বিকল্প রাজনীতি চাই। বিকল্প রাজনীতি চাই মানে অনেকেই তখন আবার মনে করছিলেন
যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই কৌস্তব বাগচির মতো যারা তরুণ তুর্কি আছে তারা কি কোথাও বেরিয়ে এসে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করবেন? যেভাবে এই রাজ্যে একসময় তৃণমূল কংগ্রেসের সৃষ্টি হয়েছিল, যে কংগ্রেসে থেকে সিপিএমের বিরোধিতা করা যাবে না, একটা আলাদা প্ল্যাটফর্ম চাই, সেরকমই কি কোথাও বিজেপির সেটিং তত্ত্বটা এতটাই চেপে বসেছে যে বিজেপিতে থেকেও আর এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা করা যাবে না, তাই একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম চাই। কিন্তু আজকে সেই সমস্ত কিছু গঙ্গায় ভেসে গেল। এটাই এস্টাবলিশ হয়ে গেল যে এই রাজ্যে বিকল্প রাজনীতিই হোক আর তৃণমূল বিরোধিতাই হোক, দুটোই এক, এবং দুটোই হচ্ছে বিজেপির মঞ্চ। এবং সেই মঞ্চে কৌস্তব বাগচির মতো খুব বাগ্মী একজন তরুণ তুর্কির যোগদান কিন্তু রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে। কেন মোড়টা ঘুরিয়ে দেবে? কেননা এই কৌস্তব বাগচি কিন্তু অনেক কিছু তার উপর দিয়ে গেছে, তারপরেও কিন্তু কংগ্রেসটা আঁকড়ে ধরে পড়েছিলেন। তিনি আজকের কংগ্রেস কর্মী নন, সেই 2004 সাল থেকে তিনি কংগ্রেসটা করছেন। এরপর তার দলীয় পদ কেড়ে নেওয়া হয়। কেননা তিনি প্রশ্ন করেছিলেন যে কেন তৃণমূলের সঙ্গে কংগ্রেসকে জোট করতে হবে, কিন্তু তারপরেও তিনি দলটা ছাড়েননি। তাকে মুখপাত্রের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও তিনি দলটা ছাড়েননি। তিনি দলের মধ্যে থেকেই কিন্তু এর পরিবর্তন করতে চেয়েছিলেন, এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা করতে চেয়েছিলেন। কিন্তু তিনি শেষ অবধি বুঝতে পারলেন যে যাই করে নেওয়া যাক, এই রাজ্যে তৃণমূল বিরোধিতা যদি করতে হয়, এই রাজ্যে তৃণমূলের যে অপশাসন আছে তার যদি অবসান ঘটাতে হয়, তাহলে কিন্তু একটাই মঞ্চ রয়েছে, সেটা হচ্ছে গেরুয়া শিবিরের মঞ্চ। এটা একটা বড় দিক গেল। এইবার শুভেন্দু অধিকারী একটা কথা বললেন যে 7ই মার্চ কিন্তু মহা ধমাকা হতে চলেছে, 7ই মার্চ কিন্তু একটা রিমার্কেবল জয়েনিং হতে চলেছে। এই প্রসঙ্গে আসছে, কিন্তু তার আগে একটা জায়গা কিন্তু আমার খুব সিগনিফিকেন্ট, খুব ভালো লাগলো। সেটা হচ্ছে যে এই জয়েনিং প্রোগ্রাম যখন হচ্ছে, সাধারণত এই ধরনের জয়েনিং প্রোগ্রামিংয়ে যারা যোগদান করেন তাদের গলায় উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। এটা একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এবং সকলেই করেন। আজকেও যে 4 জন যোগদান করলেন কৌস্তব বাগচির সঙ্গে, সকলের গলাতেই উত্তরীয় পরিয়ে দেওয়া হলো। কিন্তু তারপর সেখানে ফটো সেশন করার জন্য শুভেন্দু অধিকারী, যেখানে দলীয় কর্মীরা যারা ছিলেন তাদের বললেন আরও 2টো উত্তরীয় দাও। একটা উত্তরীয় তিনি নিজে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতির গলায় পরিয়ে দিলেন, আরেকটি উত্তরীয় নিয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর গলায় পরিয়ে দিলেন। এই রসায়নটাই কিন্তু বাংলা দেখতে চাইছিল। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তারা দুজনেই বিজেপির নেতা, একই লক্ষ্যে তারা ছুটছেন যে এই রাজ্য থেকে তৃণমূলের যে অপশাসন আছে সেটাকে কিন্তু দূর করতে হবে। তাদের মধ্যে কোনো বিভেদ নেই, কিন্তু সেই বিভেদ লাগাবার জন্য এতদিন তৃণমূলের তরফ থেকে কম প্রয়াস হয়নি। কিছুদিন আগেই মনে আছে সন্দেশখালিতে সুকান্তবাবু যখন গেলেন, তার উপর যেভাবে পুলিশি অত্যাচার হলো এবং সেই সময় তিনি কিন্তু সংজ্ঞা হারিয়ে ফেলেন এবং তার দ্রুত চিকিৎসার দরকার হয়ে পড়েছিল। কিন্তু সেই জায়গাটায় পুলিশের এই বর্বরতাকে ঢাকতে গিয়ে এখানে তৃণমূলের যারা মুখপাত্র ছিলেন তারা কি গল্প ছড়ানোর চেষ্টা করলেন যে সুকান্ত মজুমদারের ওই অবস্থা হয়েছে সেই জন্য নাকি শুভেন্দু অধিকারী ছটফট করছেন, কেননা লাইমলাইটটা নাকি সুকান্তবাবু কেড়ে নিচ্ছেন, আর তাই তার এখন সেখানে গিয়ে প্রমাণ করতে হবে যে তিনি সুকান্ত মজুমদারের থেকে বড় নেতা। আবার কিছুদিন আগে আমি যখন একটা প্রতিবেদন করেছিলাম এবং সেই প্রতিবেদনে বলেছিলাম যে শুভেন্দুবাবু দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, সেই ছাত্রাবস্থা থেকে তিনি রাজনীতি করছেন এবং তার রাজনীতি করার একটা নিজস্ব স্টাইল আছে। তিনি চোখে চোখ রেখে কথা বলতে ভালোবাসেন, তিনি কাউকে রেয়াত করেন না, এবং সেই জায়গাটা থেকে শুভেন্দুবাবুর এই যে রাজনৈতিক স্টাইলটা রয়েছে সেখান থেকে সুকান্তবাবুর রাজনৈতিক স্টাইলটা কিন্তু একটু আলাদা। কেননা সুকান্তবাবু তিনি সঙ্ঘের কাজ করতে পারেন, তিনি সঙ্ঘের সংগঠন সামলে আসতে পারেন, কিন্তু তিনি আপাতমস্তক একজন ভদ্র মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন অধ্যাপক মানুষ। তিনি চান ভদ্রতার রুচির একটা রাজনীতি। কিন্তু এই রাজ্যে রাজনীতি করতে এসে দেখেছেন যাদের বিরুদ্ধে রাজনীতি করছেন তারা তার এই ভদ্রতাটা, তার এই যে শিক্ষার যে জায়গাটা রয়েছে সেটাকে দুর্বলতা মনে করছে। তাই এদেরকে হঠাতে গিয়ে তিনি চোখে চোখ রেখে রাজনীতিটা করছেন। শুভেন্দুবাবু যে স্টাইলে তৃণমূলকে লেজে গোবরে করে দিচ্ছেন, সুকান্তবাবুও কিন্তু সেই একই স্টাইলটা এবার ধরেছেন, আর তার ফলে বিজেপি কিন্তু এবার জোড়া ফলা পেয়ে গেছে, এক নতুন নেতার জন্ম হয়েছে। যে রাজনীতিটা করলে এই বাংলায় শাসক বুঝবে সেই রাজনীতিটাই সুকান্তবাবু করতে শুরু করেছেন, এবং তার ফলে একে তো শুভেন্দু অধিকারী ছিল, এখন দোসর হয়েছেন সুকান্ত মজুমদার। কাউকে ছোট করার কোনো ব্যাপার নয়, প্রত্যেকেরই নিজস্ব স্টাইল থাকে, কিন্তু মানুষ যেটা দেখতে চায়, কর্মীরা যেটা দেখে চাঙ্গা হয় এবং চোখে চোখ রেখে লড়াইটা করতে পারে, সেই জায়গাটাও তো দরকার আছে। সুকান্তবাবু সেটা ধীরে ধীরে শিখছেন এবং সেটা করছেন, এটার মধ্যে খারাপ তো কিছু নেই, এর মধ্যে কোনো কম্পিটিশন লাগানোর নেই। একটাই জায়গা রয়েছে, সুকান্তবাবু এবং শুভেন্দুবাবু দুজনেই কিন্তু একই লক্ষ্যে দৌড়চ্ছেন। এবার
একই দলে থাকতে গিয়ে একই লক্ষ্যে দৌড়লেও কখনো কি মতভেদ হয় না? সেটাই তো সুস্থ গণতন্ত্রের লক্ষণ। যেমন কিছুদিন আগে একটা খবর এসেছিল দিল্লিতে যে এই প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেখানে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে একসঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব ডেকে পাঠিয়েছিল এবং অমিত শাহ, জেপি নাড্ডাজির মতো নেতারা তারা কিন্তু এদের সঙ্গে তারা বৈঠক করেন, দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং সেখানে বেশ কিছু আসন নিয়ে সেখানে কিন্তু দুজনের মধ্যে মতান্তর হয়। দুজনের মধ্যে যে মতান্তরটা হচ্ছে সেটা তো সুস্থ লক্ষণ। সুকান্তবাবুর নিজস্ব যুক্তি আছে, শুভেন্দুবাবুর নিজস্ব যুক্তি আছে, কোন যুক্তিটা বেটার সেটা অমিত শাহজি, জেপি নাড্ডাজি দেখছেন এবং তারপর তাদের মতামত দিয়ে একটা ফাইনাল কোনো কনক্লুশনে আসছেন। এর মধ্যে কি অন্যায়টা আছে? কিন্তু সংবাদ মাধ্যমে কি প্রচার করানো হলো যে এই প্রার্থী নিয়ে দুজনের মধ্যে কত মনোমালিন্য। আচ্ছা, এদের মধ্যে যদি মনোমালিন্য, এদের মধ্যে যদি ঝগড়া থাকতো, এদের মধ্যে কে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবে সেই নিয়ে যদি লড়াই থাকতো, এদের মধ্যে একে অপরকে কাঁকড়ার মতো টেনে নামানোর ব্যাপার থাকতো, আজকে এই মিলিজুলি ছবিটা দেখা যেত। আজকে সুকান্তবাবু ছিলেন কলকাতার সেই ধর্ণা মঞ্চে যেখানে সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারের বিরুদ্ধে বিজেপি লড়াইটা করছে, আর শুভেন্দুবাবু গিয়েছিলেন সন্দেশখালীতে যখন কৌস্তব বাগচিকে জয়েন করানো হলো, দুজনে একই মঞ্চে এলেন। এই ঐক্যের ছবিটাই আসলে বিজেপি কর্মীরাও দেখতে চাইছিলেন। আর এই ঐক্যের ছবিটা, এই দুজনে একসঙ্গে একই লক্ষ্যে দৌড়টা, কোনো বিভেদ নেই, এই ছবিটা স্পষ্ট হয়ে যাওয়াতে খুব স্বাভাবিকভাবেই শাসক দলের ফাটছে। সেটাই স্বাভাবিক। আসলে যারা এই লড়াইটা লাগিয়ে দিতে চান তারা ভুল করছেন যে এই দুটো মানুষ কিন্তু কোনো স্বার্থের রাজনীতি করছে না, এই দুটো মানুষ বাংলাকে বাঁচাবার লড়াইটা করছে। এটা কিন্তু আজকে বিজেপি কর্মীদের জন্য একটা অত্যন্ত অত্যন্ত পজিটিভ ছবি আমি বলবো। এবং নিঃসন্দেহে এই ছবিটা দেখার পর একদিকে তো কৌস্তব বাগচির মতো তরুণ তুর্কিকে দলে পেয়ে তাদের বুস্ট আপ অনেকটা হবে এবং কৌস্তব বাগচি যে পথে হাঁটলেন ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট। আগামী দিনে বহু তরুণ তুর্কি যারা অন্য দলে কাজ করছেন তারাও বুঝতে পারছেন এই তৃণমূলকে হটাতে গেলে বিজেপির মঞ্চ ছাড়া উপায় নেই, কৌস্তবের পথ অনেকেই হাঁটবেন। এটা একটা খুব পজিটিভ দিক। তার পাশাপাশি তাদের দলে যে দুজন নেতৃত্বকে দেখতে তারা সবসময় চান, তাদের সঙ্গে একসঙ্গে লড়াই করতে চান, তাদের সামনে থেকে উদ্বুদ্ধ হতে চান যাদের দেখে, সেই দুজনের এই মিলিজুলি ছবিটা এটাও নিঃসন্দেহে একটা বড় পাওনা। এবার আসছি শেষ প্রসঙ্গটায়, যেখানে শুভেন্দু অধিকারী বলে শেষ করলেন যে এখানে অনেকগুলো জয়েনিং হবে, তার মধ্যে 7ই মার্চ যে জয়েনিংটা হবে সেটা কিন্তু রিমার্কেবল। এখন প্রশ্নটা হচ্ছে কোন জয়েনিংয়ের কথা তিনি বলছেন। দেখুন, আমি ব্যক্তিগতভাবে এক নেতাকে চিনি, অনেক সময় খবরের জন্য তার সঙ্গে কথা বলতে হয়। তিনিও দল পরিবর্তন করবেন এবং তিনি বিজেপিতে আসছেন। তার সঙ্গে একদিন কথা হচ্ছিল এবং সেই কথা প্রসঙ্গে যখন জিজ্ঞেস করছিলাম, তিনি বলছেন যে দেখো, আমার বিজেপিতে আসা কিন্তু অনেক দিন আগেই কনফার্ম হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখন এই জয়েনিংটা করাতে চাইছে না। তার কারণ এই মুহূর্তে জয়েনিংটা করালে আর তো অন্য কোনো উপায় নেই, পিছনে ফলস কেস লাগাবে, পুলিশ লাগাবে, ওইগুলো তো ভয় পায় না। কিন্তু শুধু তো সময় নষ্ট হবে, কেননা এইসব করলে কোর্টে যেতে হবে, সেখান থেকে জামিন নিতে হবে, এই যে সময় নষ্টের ব্যাপারটা আছে সেইটার জন্য কিন্তু আপাতত কোনো জয়েনিং হচ্ছে না। মার্চের প্রথম সপ্তাহটা গেলে শুধু আমি নয়, অনেক বড় বড় জয়েনিংয়ে কিন্তু দেখতে পাবে, তিনি নিজে বলেছিলেন। আর সেই হিসেবে আজকে শুভেন্দুবাবু একটা ইঙ্গিত দিলেন। আপনারা জানেন যে এই বিজেপিতে যোগদান নেওয়া নিয়ে বিজেপি কর্মীদের মধ্যেই, বিজেপির নিচুতলার মধ্যেই কিন্তু একটা বড় ক্ষোভ আছে। কেননা 2021-এর বিধানসভা নির্বাচনের আগে যখন এই রাজ্যে হাওয়া উঠে গিয়েছিল যে এই রাজ্যে পরিবর্তন হচ্ছেই, সেই সময় কিন্তু বহু তৃণমূলের নেতা তারা কিন্তু এসেছিলেন এবং তাদের একটা বোধহয় পূর্বশর্ত ছিল। কেননা আমরা দেখলাম ম্যাক্সিমাম নেতা যারা যোগদান করলেন এসেই তারা টিকিট পেয়ে গেলেন, তারা পদ পেয়ে গেলেন, আবার হেরেও গেলেন, আবার তৃণমূলে পালিয়েও গেলেন। এই দলবদলগুলোকে কার্যত গদ্দার বলছে বিজেপির নিচুতলা এবং তারা বলছেন আমরা রক্ত ঘাম ঝরিয়ে দলটা করছি, দলের দুর্দিনে দলের পতাকাটা ধরে রাখছি, আর এরা টপকে আসা নেতা এসে মাথার উপর বসে পড়ছে আর এরে ছড়ি ঘোরাচ্ছে, কেউ জিতছে, জিতে নেতা হচ্ছে, হারছে, আবার তৃণমূলে ব্যাক করে যাচ্ছে। কেন এইসব বেনজলগুলোকে নেওয়া হবে? এখন যেটা সবথেকে ভালো করেছে বিজেপি এবারে সেটা হচ্ছে সর্বভারতীয় স্তরে একটা জয়েনিং কমিটি করেছে, যার মাথায় বসে আছেন হিমন্ত বিশ্ব শর্মা। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই নির্বাচন উপলক্ষে 22টা কমিটি হয়েছে, তার মধ্যে অন্যতম একটা কমিটি হয়েছে জয়েনিং কমিটি, যেই কমিটির কনভেনার করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। সুতরাং যে কেউই জয়েন করছে তারা কোনো পূর্ব শর্ত দিয়ে আসতে পারবে না এবং তাদেরকে রীতিমতো স্ক্রিনিং করছেন। প্রথমে শুভেন্দুবাবু, তার নেতৃত্বে যে কমিটিটা রয়েছে সেইটা যাচ্ছে রাজ্য সভাপতির কাছে, অ্যাপ্রুভাল আসছে, তারপর সেইটা যাচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার কাছে, সেইখান থেকে অ্যাপ্রুভাল আসছে, তারা পুরোটা মনিটরিং করছেন এবং তারপরই জয়েনিংটা করাচ্ছেন। ফলে এবারের যারা জয়েনিংগুলো হচ্ছে খুব সম্ভবত
সেখানে আর বোধহয় বেনজল ঢোকার কোনো সুযোগ থাকছে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, শুভেন্দুবাবু কোন জয়েনিংয়ের কথা বললেন 7 তারিখ? একটা তো সম্ভাবনার কথা বারবার শোনা যাচ্ছে যে তার ভাই দিব্যেন্দু অধিকারী, তিনি সাংসদ আছেন, সেই সাংসদের নাকি যোগদান করার কথা আছে। কিন্তু সেটা তো তারা যতই তৃণমূলে থাকুন, তৃণমূলের সঙ্গে তাদের দূরত্বটা যে কতটা সেটা তো সকলেই এখন জানেন। তারা বিজেপিতে না থেকেও তারা বিজেপিতে আছেন, এরকম তো পশ্চিমবঙ্গের 90% মানুষই মনে করেন। শুভেন্দুবাবু কি সেই জয়েনিংয়ের ইঙ্গিত করলেন, নাকি এমন একটা যোগদান হতে চলেছে যাতে লোকসভার আগে তৃণমূল কংগ্রেসের কোমরটাই ভেঙে যাবে? এবং সেই জয়েনিংটা এতটাই গুরুত্বপূর্ণ, শুভেন্দুবাবু থাকছেন, রাজ্য সভাপতি হিসেবে সুকান্তবাবু থাকছেন, এবং কেন্দ্রীয় স্তরের নেতারাও থাকছেন। কে হবে? জল্পনাটা কিন্তু আজ থেকে বাড়িয়ে দিলেন। আপনাদের কি মনে হচ্ছে কোন জয়েনিং হতে পারে? আর শুভেন্দুবাবু সুকান্তবাবুর এই ঐক্যের ছবি নিয়েই বা আপনারা কি বলবেন? যদি কিছু বলার থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।